যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা বন্ধের সিদ্ধান্ত মরার উপর খাঁড়ার ঘা, চ্যালেঞ্জ হবে নির্বাচিত সরকারের জন্য, মত বিশ্লেষকদের। এগারো দলীয় জোটের 253 আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা, জামায়াত লড়বে 179টিতে, এনসিপি 30। কিছু জানানো হয়নি ইসলামী আন্দোলনের বিষয়ে। ঢাকা 9 আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে, সতর্ক ভোটাররা, ভুলতে চান না উন্নয়নের প্রতিশ্রুতিতে। নির্বাচন ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অস্ত্রের ঝনঝনানি, টহল জোরদার, নাশকতার শঙ্কা এড়িয়ে দেয়া যায় না বলছে বিজিবি। অভিবাসী ভিসা বন্ধ করায় সামনে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য তা হবে একটি চ্যালেঞ্জ। আর ভিসা প্রক্রিয়ার সাথে যুক্ত ব্যক্তিরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্ত হবে মরার উপর খাঁড়ার ঘা। সব ধরনের মার্কিন ভিসা বন্ধ নিয়ে শুরুতে এক ধরনের ধোঁয়াশা ছিল, কিন্তু বুধবার দেশটির পররাষ্ট্র দফতর জানায়, যারা কল্যাণ ভাতা ও সরকারি সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণের সম্পদ নিয়ে যায়, সেই পদ্ধতির ইতি টানতে চায় প্রশাসন। আর তাই বন্ধ করা হচ্ছে শুধুই অভিবাসন ভিসা। যদিও B1 B2 ভিসার ক্ষেত্রে $5,000 থেকে $15,000 জমা রাখার নির্দেশনা এসেছে মাত্রই। ভিসা প্রক্রিয়া যুক্তরা বলছেন, এই সিদ্ধান্তের মাশুল দিতে হবে দীর্ঘ অপেক্ষার পর ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অথবা গ্রিন কার্ড পাওয়ার খুব কাছাকাছি থাকা সাধারণ মানুষকে। ভিসা ডিফিকাল্টিসটা তো আসলে আমাদের দেশের মানুষের জন্য সবাই এফেক্টেড হবে, স্পেশালি যারা হচ্ছে টার্গেটেড মিডল ক্লাস এবং যারা হচ্ছে নতুন করে অ্যাপ্লাই করে রাখছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রাখছে, তাদের জন্য তো ডিফিকাল্টিস ডেফিনেটলি অ্যারাইজ করছে। অনেকের একটা ডেট নেওয়া ছিল, হোপফুল ছিল যে আমি এই টাইমটাতে এম্বাসি ফেস করব, বাট এই ডেটটা তো আর ফিক্স থাকলো না আনটিল আনলেস তারা ওপেন করা ছাড়া। ভিসা নিয়ে মার্কিন এই সিদ্ধান্তকে মরার উপর খাঁড়ার ঘা বলছেন তারা। 18 লাখ টাকা ডিপোজিট করার কথা ছিল, এটা নিয়ে একটা অন প্রসেসে আছে। ইমিগ্রেন্টের জন্য ভিসা প্রসিডিউরটা বন্ধ করে রাখছে। এটা আমরা যে এই ট্রেডে কাজ করি, এটা আমাদের জন্য একটা মরার উপর খাঁড়ার ঘা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, পরবর্তী নির্বাচিত সরকারকে মোকাবিলা করতে হবে এই চ্যালেঞ্জ। বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর 54.8%ই মার্কিন সরকারের সুবিধাভোগী। এছাড়া দেশটির অর্থনীতিও আগের মতো নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির উন্নয়নের পরামর্শ তাদের। তারা মনে করছে যে তাদের যে ওয়েলফেয়ারের যে কাঠামো আছে, সেই কাঠামোর প্রেশার পড়ছে, এবং সেই আমেরিকা তো আর নেই। 60 দশক 70 দশক আমেরিকা কিন্তু এখন নেই। এটাও চিন্তা করা দরকার, যেই সরকারি আসুক না কেন সে আরও বড় আকারে গুরুত্ব দিবে যে বাংলাদেশের যেই খাতগুলো আছে সেখানে পরিবর্তন করতে পারে কিনা। যাচাই বাছাই সম্পন্ন করে অনির্দিষ্টকালের এই স্থগিত আদেশ তুলে নেবে মার্কিন পররাষ্ট্র দপ্তর, এমন আশা বিশ্লেষকদের। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। অনেক জল্পনা কল্পনা ও নাটকীয়তা শেষে 253 আসনে ঘোষণা করা হলো 11 দলীয় জোটের সমঝোতা। রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 10 দলের নেতাকর্মীদের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ছিল না জোটের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং তাদের আসনের বিষয়েও কিছু জানানো হয়নি। এই বিষয়ে জামায়াত আমির বলেন, এটি জোট ভাঙনের আভাস নয়, 54 বছরের ঘুণে ধরার রাজনীতির পরিবর্তনে কাজ করবে 11 দলীয় জোট। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই ঘোষণা দেওয়া হলো জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা। নানা নাটকীয়তার রেশ টেনে সংবাদ সম্মেলনে ছিলেন না ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি। যদিও তাদের অপেক্ষায় রাত 8টার পরিবর্তে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় 40 মিনিট পর। এ সময় 11 দলের হয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে লড়ার প্রতিশ্রুতি দেন জোটের অন্য নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে 11টি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ফেস করার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এটা যেমন একই সাথে নির্বাচনী সমঝোতা, একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব। জাতিকে সিদ্ধান্ত দিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন? আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হই।
অতীতের মতো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং দেখতে চান না মন্তব্য করে জামায়াতের আমির বলেন, আর এসব বরদাস্ত করা হবে না। বলেন, জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের দায়িত্ব নেবে 11 দলীয় জোট। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে, ম্যানুভারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। এদেশের যে যুব সমাজ তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারল না, আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই। পরে জামায়াতের নায়েবে আমির সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে জোটের 253টি আসন ঘোষণা করেন। এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন, সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি। ঘোষণা অনুযায়ী জামায়াত 179 ও এনসিপি 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া বাংলাদেশ খেলাফতে মজলিস 20, খেলাফতে মজলিস 10, এলডিপি 7, এবি পার্টি 3, বিডিপি 2, নেজামে ইসলাম 2টি আসনে নির্বাচন করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলমান রয়েছে বলেও জানানো হয়। তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান সহ তারেক রহমান বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা 1 ঘণ্টারও বেশি সময় কাটান। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করেন। এর আগে সন্ধ্যা 6:52 গুলশানের বাসভবন থেকে সবার আগে বাংলাদেশ বাসে করে যমুনার উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। দেশে ফেরার পর প্রথমবার প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান। গত বছরের 13 জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন তিনি এবং গত 25শে ডিসেম্বর দেশে ফিরে বিমানবন্দরে ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ নাগরিক শোক সভা। নাগরিক সমাজের ব্যানারে এই শোক সভা শুরু বেলা 2:30টায়। অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রায় 5,000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বেগম জিয়ার পরিবারের সদস্যরা থাকবেন বলে জানানো হয়। শোক সভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ JR মুদাসসির হোসেন। সরকার আসে সরকার যায়, কিন্তু খিলগাঁও বাসাবো মুগদা এলাকা নিয়ে গড়ে ওঠা ঢাকা 9 আসনের বাসিন্দাদের ভোগান্তি শেষ হয় না। বিশুদ্ধ পানির অভাব থেকে শুরু করে প্রতিটি সড়কই বেহাল। স্থানীয়রা বলছেন, ভোটের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও ভুলে যান জয়ী হলে। তাই তো এবারের নির্বাচনে যিনি কথা রাখবেন তাকেই ভোট দেবেন এলাকার মানুষ। ঘনবসতিপূর্ণ এই আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। রাজধানীর মতিঝিলের একদম কাছে হয় ঘনবসতিপূর্ণ এলাকা মুগদা, মান্ডা, খিলগাঁও, বাসাবো। বাসা ভাড়া একটু কম হয়, সকল শ্রেণীরই বসবাস এখানে। অফিস বা স্কুল কলেজের শুরু শেষের সময় 1-2 কিলোমিটার পথ যেতে লাগে 40 থেকে 50 মিনিট। তার উপর রাস্তার দুই পাশে ফুটপাতে চলাচলের কোনো উপায় নেই। জাতীয় ভোট থেকে শুরু করে সিটি কর্পোরেশনের নির্বাচনের সব সময় ভোটারদের দেওয়া হয় নানা রকমের প্রতিশ্রুতি। ভোট শেষ হয়ে বছরের পর বছর পার হলেও এই এলাকার মানুষের যে ভোগান্তি তা আর শেষ হয় না। তাই তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুঝে শুনে ভালো মানুষকে ভোট দিতে চান ভোটাররা। কালীবাড়ির থেকে আপনার বটতলা পর্যন্ত পুরো রাস্তাটাই খারাপ। পায়ে হেঁটে যেখানে 3 মিনিট লাগে, কখনো কখনো 40 মিনিট লেগে যায়। বোঝা নিয়ে আসলে কিংবা কিংবা রুগীদের নিয়ে আসলে অনেক প্রেশার ক্রিয়েট করতে হয় আমাদের। ঢাকা 9-এর আসনটির বেশিরভাগ সড়কই বেহাল। একটু ভেতরের দিক গেলে পরিস্থিতি আরও ভয়াবহ। প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হচ্ছে বাঁশের সাঁকো দিয়ে, তাও আবার 40 বছর ধরে। প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেন না ব্রিজ নির্মাণের। একই সাথে রয়েছে বিশুদ্ধ পানির অভাবও। আমাদের গ্যাসের সমস্যা, পানির সমস্যা, পানিতে খুব ময়লা, আমরা গোসল করতে পারি না, তারপরে খাইতে পারি না। আর আমাকে নিরাপদ পানি চাই,
বিশুদ্ধ পানি চাই, আমাকে পানির অনেক সংকট, আমরা পানি পাম্প দিয়ে পানিতে গিয়ে আইন না খাইতে হয় আমগো। কোন সরকার করে নেই, প্রতিশ্রুতি দেয় করে দিব, কিন্তু ভোট গেলে গা ভোটের পরে আর আসো না দেখো না আর কি করেও দেয় না। এবারও সকল প্রার্থী দিচ্ছে নানা ধরনের প্রতিশ্রুতি, তাই তো এবার আর ভুল করতে চান না ভোটাররা। আওয়াজও খুব কষ্ট, ওই পারে কোনো রাস্তা নাই, কোনো বিভিন্ন কোনো কি কয় পানির লাইন নাই, কিচ্ছু নাই, খুব কষ্টের ভিতরে আছি। একটা বিশেষ করে এলাকায় কোনো গ্যাস নাই, এই সংযোগটা দরকার। এই এলাকার যে রাস্তাঘাট খুবই অবহেলিত অবস্থায় আছে, এটার উন্নয়ন সবচেয়ে বেশি দরকার। প্রার্থীরাও দিচ্ছেন প্রতিশ্রুতি রাখার আশ্বাস। ঢাকা ৯ সংসদীয় আসনের খিলগাঁও, সবুজবাগ এবং মুগদা এই 3টি থানার বেশ কিছু ওয়ার্ড নগরায়ন থেকে পিছিয়ে আছে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে এখানকার জনগণ বঞ্চিত। তো এই অঞ্চলের নাগরিক সুবিধার নিশ্চিত করা এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, সেগুলো নিয়ে আমি এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই। ঢাকা ৯ ঘনবসতি একটা এলাকা, নাগরিক সুবিধা নাই বললেই চলে। আমার এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, ভালো রাস্তাঘাট নাই, ভালো ব্রিজ নাই, জলবদ্ধতা রয়েছে, এখানে মানুষের চিকিৎসার অভাব রয়েছে, এখানে সামাজিক নিরাপত্তার অভাব রয়েছে। সিটি কর্পোরেশন এলাকার মধ্যে মানুষের এরকম একটা ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ পার হবে, লাখ লাখ লোকের বসবাস যে এলাকাতেই, এখানে একটা ব্রিজ দরকার। আমরা চাই এই এলাকার মানুষের নাগরিক সুবিধা দিতে। এই আসনে মোট ভোটারের সংখ্যা 4,49,956 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,28,364 জন, আর নারী 2,21,587 এবং তৃতীয় লিঙ্গ 5 জন। সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে যে প্রার্থী সংসদ সদস্য হোক না কেন, তার কাছে দাবি নাগরিক নিরাপত্তা, যানজটমুক্ত এলাকা এবং রাস্তাঘাটের উন্নয়ন। এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটে কারচুপি হবে না, দেশ ও মানুষের উন্নয়ন করবেন, নিজে থাকবেন দুর্নীতিমুক্ত, এমন জনপ্রতিনিধিত্ব চান রাজশাহীর ভোটাররা। অন্যদিকে বিএনপি জামায়াত দুই দলের প্রার্থীরাই বলছেন, আওয়ামী লীগ আমলের বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালন করি, প্রিজাইডিং অফিসারদের এবার নির্বাচনী দায়িত্ব থেকে বাদ রাখতে হবে। দালানের শহর, অসংখ্য নদী আর বিচিত্র ভূপ্রকৃতি নিয়ে রাজশাহী। গণ অভ্যুত্থান পরবর্তী সংসদ নির্বাচন ঘিরে নানা হিসেব নিকেশে এই অঞ্চলের মানুষ। প্রতীক নয়, প্রার্থীর ব্যক্তিগত ইমেজের উপর গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। দেশ ও মানুষের উন্নয়নে কাজ করবেন এমন প্রতিনিধি বাছাই করবেন তারা। রাজশাহীর মানুষ ভুল করবে না এবং পরীক্ষিত নেতা যারা তাদেরকেই তারা নির্বাচিত করবেন। খুব চিন্তা ভাবনা করে ভোট দেবো। এইজন্যই দেবো যে আমরা বিগত বছরে যা দেখেছি বা আমরা যা ভুল করেছি তা আমরা এবার ভুল করব না। জামাত করুক আর বিএনপি করুক, আমার এটা দেখে লাভ নাই। উন্নয়ন যে করবে তার দিকে আমরা। অতীতের বিতর্কিত নির্বাচনে যেসব কর্মকর্তা দিনের ভোট রাতে করেছেন, তাদের এবার দায়িত্বে রাখা যাবে না দাবি প্রার্থীদের। যারা ভোট কাটিয়ে পর্যন্ত বাক্স ভর্তি করেছে, সেই স্কুলের মাস্টাররাই আবার নিয়োগপ্রাপ্ত হয়েছে এবং এই মাস্টারদেরকে দিয়ে যদি ভোট করা হয় তাহলে পুরাতন অভ্যস্ত থাকি যাবে। পরের দিনের ভোট আগে রাত্রে হয়ে গেছে এবং তুমি আমি টাইমে নির্বাচন হয়েছে। সেজন্য আমরা এই প্র্যাকটিসটা যাদের হয়ে গেছে নির্বাচনের কারচুপি করার, সেই সমস্ত মানুষদেরকে আমরা সন্দেহের চোখে দেখছি। প্রিজাইডিং অফিসার নিয়োগ হচ্ছে, সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ হচ্ছে, এক্ষেত্রে যেন কোনো পক্ষপাতিত্ব না করা হয়। যারা নিরপেক্ষ লোক তাদেরকেই এই দায়িত্ব দিতে হবে। প্রশাসন একটা বড় দলের দিকে ঝুঁকে গেছে। আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, আপনারা নিরপেক্ষ থাকুন। আমরা চাই যে আপনারা নিরপেক্ষভাবে দেশ পরিচালনা করুন। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিতর্কিতদের বিষয়ে খোঁজ নিচ্ছে প্রশাসন। 14, 18 এবং পরবর্তীতে 24-এ যারা প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছে, প্রাথমিকভাবে আমরা যে তালিকাটা পেয়েছিলাম নির্বাচন অফিস থেকে, সেখান থেকে আসলে আমরা তাদেরকে পুরোপুরি বাদ দেওয়ার চিন্তা করেছি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইলেকশনে আমাদের কেন্দ্রভিত্তিক থাকবে, মোবাইল স্ট্রাইকিং এবং রিজার্ভ থাকবে এবং অন্যান্য বাহিনী যারা আছে তাদের সহায়তায় আমরা একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে, নিরপেক্ষ একটা পরিবেশে নির্বাচন যাতে সংগঠিত হয় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। রাজশাহীর 6টি আসনে ভোটার 19,47,577 জন। নারী ও তরুণ ভোটার অর্ধেকের বেশি হয়, জয় পরাজয়ে থাকবে তাদের বড় ভূমিকা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।
সংসদ নির্বাচন সামনে রেখে ভারত থেকে আসা অবৈধ অস্ত্রের ঝনঝনানি বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায়। বেশ কিছু অস্ত্রের চালানও জব্দ করেছে বিজিবি। তারা বলছে এই অবৈধ অস্ত্র দিয়ে নাশকতার শঙ্কা এড়িয়ে দেওয়া যায় না। যদিও জেলা প্রশাসন জানিয়েছে সীমান্ত এলাকায় টহল জোরদার রয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত তারা। উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ। জেলার 130 কিলোমিটার জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা। এর মধ্যে 40 কিলোমিটার এলাকায় নেই কোনো কাঁটাতারের বেড়া। তাই ভারত থেকে অবৈধভাবে অস্ত্র আনতে এ পথ বেছে নেয় চোরাকারবারীরা। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। টহল ও চেকপোস্ট বসিয়ে গেল 1 মাসে জব্দ করা হয়েছে 8টি বিদেশি আগ্নেয়াস্ত্র, 13টি ম্যাগাজিন ও 38 রাউন্ড গুলি। স্থানীয়দের দাবি, বিজিবির তৎপরতায় কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনও দেশে ঢুকছে অবৈধ অস্ত্র। বিভিন্ন বর্ডার দিয়ে প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকছে। এই অস্ত্রগুলা নির্বাচনের সময়ে ঢোকা, এটা অবশ্যই আমরা যারা সাধারণ ভোটার আছি তাদের জন্য যথেষ্ট আতঙ্কের বিষয়। এই অস্ত্র কতটা ধরা পড়ছে আর কতটা ধরা ছোঁয়ার বাইরে থাকছে, এই অস্ত্র কার বুকের, কার মায়ের বুক খালি হবে, আমরা খুবই উদ্বিগ্ন এবং খুবই চিন্তিত। এটা যারা অবৈধ অস্ত্র ব্যবহার করে বা যারা সন্ত্রাসী তারা এটা ব্যবহার করে, এটা অত্যন্ত উদ্বেগজনক এবং আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা কঠোর হস্তে দমন করবে। বিজিবি বলছে বেশ কিছু অস্ত্রের চালান ঠেকানো গেলেও নাশকতার সংখ্যা কাটেনি। সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সীমান্তকে ব্যবহার করে কেউ যেন কোনো অপতৎপরতা না করতে পারে, সেই জন্য আমরা সীমান্তবর্তী আমাদের দায়িত্বপূর্ণ এলাকা বিভিন্ন ধরনের অভিযান দিনরাত আমরা চলমান রেখেছি এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান থাকবে। প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এগুলো নাশকতার জন্যই মূলত আনা হয়েছে বাংলাদেশে, আদারওয়াইজ এটা অন্য কোনো কাজ নেই নাশকতা ছাড়া। বাংলাদেশকে একটা অস্থিতিকর রাষ্ট্র হিসেবে পরিগণিত করার জন্যই মূলত দুষ্কৃতিকারী এ ধরনের পরিকল্পনা করছে বলে আমরা ধারণা করছি। আমাদের ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম, আমাদের রিজিয়নের পক্ষ থেকে যে গোয়েন্দা, বিজিবির যে গোয়েন্দা, সব মিলে একই সাথে আমরা একত্রভাবে কাজ করছি যাতে এই জিনিসগুলো প্রতিরোধ করা যায় বাংলাদেশে। যদিও নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। অলরেডি আমাদের বিজিবি, আমাদের যারা রয়েছেন দায়িত্বে তারা অ্যাক্টিভ আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলার যারা আছে তাদের নিয়ে আমরা বসবো, এটা আমাদের এই প্রস্তুতিরই অংশ। ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে বসছে, আপনারা জানেন। তো আমরা নির্দেশনা পেয়েছি, একদম শান্তিপূর্ণভাবে একটা ইলেকশনের পথে আমরা আছি। নির্বাচনের পরেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। পবিত্র শবে মেরাজ আজ। ইবাদত বন্দেগীতে রাত কাটাবেন মুসলমানরা। হিজরি সনের রজব মাসের 26 তারিখে শবে মেরাজ পালিত হয়। ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মেরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন। এই রাত মহান সৃষ্টিকর্তার অসীম কুদরত ও রহমতের স্মারক হিসেবে বিশেষ মর্যাদার মুসলমানদের কাছে। আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের আশায় কুরআন তিলাওয়াত, নামাজ, জিকির, দোয়া দরুদ, মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাত কাটাবেন তারা। বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ বেলা 11টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর 12টা পর্যন্ত। 10:30টায় খুলে দেওয়া হয়েছে পরীক্ষার কেন্দ্র। এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন 67 জন। পরীক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে 10টি হেল্প ডেস্ক। এছাড়া যানবাহন নিয়ন্ত্রণে সকাল 9:30টার পর ক্যাম্পাসের প্রধান সড়কগুলোতে সাধারণ যানবাহন চলাচল বন্ধ। এদিকে দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল 5টি আঞ্চলিক কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় যে কোনো জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 241 হবিগঞ্জ 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে। আজ আমরা রয়েছি হবিগঞ্জ 3 আসনে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ জি কে ঘোষ। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমে প্রশ্নে চলে যাই, জানতে চাচ্ছি আপনার নির্বাচনী এলাকায় মানুষের কাছে আপনারা ছুটে গেছেন, দীর্ঘদিন ধরে এখানে রাজনীতি করেছেন, মানুষের চাওয়াটা কি এই আসনে উন্নয়নের ক্ষেত্রে আপনাদের কাছে, তারা কি চাইছে? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি কর্তৃপক্ষকে এবং যারা আমাকে শুনছেন। হবিগঞ্জ 3 আসন
আমরা 4,19,573 ভোটের এই আসন, 17টি ইউনিয়ন, 2টি পৌরসভা। আমরা এখানে ভোটারদের যে প্রত্যাশা যে আমরা আগে ভোট দিতে চাই, নিজের ভোট নিজে দিতে চাই। গত 17 বছর আমরা ভোটদান থেকে বিরত ছিলাম, অথবা ভোট দিতে চেয়েছি, ভোটে সেই পরিবেশ ছিল না। আমরা অনেক মিথ্যার আশ্বাস পেয়েছি, প্রকৃতপক্ষে হবিগঞ্জের বড় ধরনের কোনো উন্নয়ন হয়নি। যদি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণের ভোটে, জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে রাষ্ট্র খেদমত করার সুযোগ দেয় এবং আমি এই এলাকার প্রতিনিধি হিসেবে নির্বাচিত হই, আপনারা দেখেছেন যে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জের প্রবেশের যে রাস্তাটি, এটা টু লেন একটি রাস্তা। সেই 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া অর্থায়নে, ওনার নির্দেশে সেই রাস্তাটি টু লেন হয়েছিল। তারপরে 17 বছর আওয়ামী লীগ থাকলো, আমরা কত না দাবি করলাম, এই রাস্তাটি আর 4 লেন হলো না। আমরা সর্বাগ্যে 6 মাসের মধ্যে এই রাস্তাটি, আমরা শহরের প্রধান সড়কটি শায়েস্তাগঞ্জ থেকে প্রবেশদ্বারটি আমরা 4 লেনে উন্নীত করতে চাই। হবিগঞ্জ থেকে লাখাই হয়ে নাসিরনগর সরাইল যে রাস্তাটি আমাদের যদি হয় 4 লেন হয়, তাহলে আমাদের শহরের থেকে ঢাকা অভিমুখে 60 কিলোমিটার জায়গা আমাদের সাশ্রয় হয়। আমরা চেষ্টা করব 1 বছরের মধ্যে এই রাস্তাটি আমরা 4 লেনে রূপান্তরিত করতে পারি কিনা। এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, আজকে ছাত্রছাত্রী এত পরিমাণ বেড়েছে যে তারা 2 শিফটে 3 শিফটে তাদের ক্লাস করতে হয়। অবকাঠামো উন্নয়ন বলতে যা বোঝায়, গত 17 বছরে উল্লেখ করার মতো তেমন কোনো অবকাঠামো হয়নি। আমরা শিক্ষা মান বাড়ানোর ক্ষেত্রে, শিক্ষার পরিবেশ রক্ষার স্বার্থে আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা চেষ্টা করব ছাত্রছাত্রীদের চাহিদার অনুপাতে ক্লাসরুম বৃদ্ধি করা এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যে স্বল্পতা সেটা পূরণের জন্য আমরা উদ্যোগী হব ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন করতে চাই, যেহেতু বেশ কয়েকজন প্রার্থী আছেন, বলা যায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং প্রতিদ্বন্দ্বী জোটের প্রার্থীরাও থাকবেন, সার্বিক বিবেচনায় আপনারা কেমন সাড়া পাচ্ছেন? এটা তো বলতে কোনো দ্বিধা নেই। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় রাজনৈতিক দল। সেই দলের কর্মী হিসাবে আমরা যখন যেখানে যাচ্ছি, মানুষের প্রত্যাশা আমাদেরকে নিয়ে, মানুষের ভাবনা। কারণ বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 3 বার নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, রাষ্ট্রের মানুষের সেবা করেছে এবং মানুষ বিএনপির শাসনামলে বিএনপির যে কর্মকাণ্ডে অত্যন্ত সন্তুষ্ট বিধায় আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। যদি এবারও ভোটাররা ভোট কেন্দ্রে যায়, ভোটটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং ভোটগুলি সঠিক গণনার মাধ্যমে রেজাল্ট যদি ঘোষণা হয়, ইনশাল্লাহ আমরা বিপুল ভোটের ব্যবধানে মানুষের খেদমতে সুযোগ পাবো, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। একটা বিষয় জানতে চাচ্ছি, এখন পর্যন্ত যে পরিবেশ নির্বাচনের, কেন্দ্রীয় নেতা হিসেবেও হয়তো আপনি বলতে পারেন যে আসলে সামগ্রিক পরিবেশে আসছে নির্বাচনটা আপনারা মনে করেন কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার কিংবা শঙ্কামুক্ত হবে, কিংবা কেমন হবে আপনাদের ভাবনাটা? আমরা যেহেতু 17 বছর মাঠে ময়দানে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্তাক্ত হয়েছি, মাসের পর মাস, বছরের পর বছর আমরা কারাবরণ করেছি, আমাদের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। কিন্তু এটা বলতে দ্বিধা নেই, গত 17 বছর প্রশাসনে যারা ছিল, হয়তো আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগের অতি উৎসাহী লোকজন পালিয়ে গেছেন, কিন্তু সব প্রশাসনের লোকজন যে একবার ভালো হয়ে গেছেন এমনটা ভাববার কোনো কারণ নাই। তবে আমরা প্রত্যাশা করি আমাদের শ্রদ্ধা ডক্টর ইউনূস স্যার, উনি যে ঘোষণা দিচ্ছেন যে এইবারের নির্বাচনটি সারা বিশ্বে একটি উদাহরণ হিসাবে থাকবে, উজ্জ্বল উদাহরণ হিসাবে থাকবে, আমরা অধ্যক্ষ ইউনূস স্যারের সেই আহ্বানে প্রশাসন সাড়া দিবেন এবং জনগণ যেন সুন্দরভাবে ভোটটা দিতে পারে, রেজাল্ট যাই হোক, আমরা চাই একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ জিকে গোসের সাথে। আমরা পরবর্তী সংবাদে দুপুর 12টায় যুক্ত হব অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা প্রার্থীর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। মাঘের শুরুতে দেশের নানা প্রান্তে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার 8.5 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। এদিকে চুয়াডাঙ্গায় টানা 8 দিন শৈত্যপ্রবাহের পর গত মঙ্গলবার তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও আবার শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডাজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বেড়েছে। কুড়িগ্রামে ঘন কুয়াশা কমলেও ঠান্ডা কমেনি। দিনের সূর্যে দেখা মেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও বাড়েনি রাতের তাপমাত্রা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে, সেই সাথে সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। আমরা চা শ্রমিক, আমরা গরিব মানুষ, ঠান্ডার জন্য কাজ করতে পারি না, কুয়াশার কারণে কাজকর্ম করতে পারি না। এখন এই সারাদিন সকালবেলা আসি, সারাদিন আগুন খোয়াইতে যায়, কাজে যাইতে পারি না, খুব অসহায় পড়ে আছি।